আলী খান। বলুন উজির সাহেব। নবাবের মৃত্যুর পর হতে এই রূপনগরের রাজ্য ওই বেগম হোসনা বানু পরিচালনা করছে। এখন ইচ্ছে করলে এই সিংহাসন আমরা দখল করে নিতে পারি। এ ব্যাপারে তুমি কি বলো জাফর আলী খান? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে। এই সুযোগ হেলায় হারাতে পারি না। বলুন কি উপায় সিংহাসন দখল করা যায়? বেগম হোসনা বানু ও তার শিশু পুত্র কামালকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারলে আমাদের পথের কাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি হব ওই রূপনগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। বেগম সাহেবাকে এভাবে হত্যা করলে যে উজির সাহেব, রাজ্যে একটা বিশাল গোলযোগ সৃষ্টি হবে। ব্যাপারে তুমি নিশ্চিত থেকো জাফর আলী খান, আমি তোমাকে পথ বাতলিয়ে দেব, আর তুমি শুধু কাজ করে যাবে। এ হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে। বাধা দিতে নয়, বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গেছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার স্ত্রী পুত্র খেতে পাচ্ছিল না, ক্ষুধার জ্বালায় ছটফট করে কাঁদছিলেন, আর দুমুঠো অন্নের জন্য সেদিন এই নবাব আপনাকে দয়া করে ওই রাস্তা থেকে কুড়িয়ে এনে এই নবাব মহলে সেনাপতি পদে বহাল করে স্থান দিয়েছিল। আর যে নবাবের মৃত্যু হতে না হতেই তার স্ত্রী পুত্রকে হত্যা। ইব্রাহিম, বের হয়ে যায় এখান থেকে। বেশ, তাই যাচ্ছি, কিন্তু মনে রাখবেন এই নবাব মহলে আপনাদের প্রতিবাদ করার কেউ না থাকলে আমি ইব্রাহিম বসে থাকবো না, জীবন দিয়ে হলেও এই মহল রক্ষা করব, এই কথাটা মনে রাখবেন। সেনাপতি জাফর আলী খান, তুমি ওই বাতিরি বাচ্চাটাকে বন্দি করলে না কেন? উজির সাহেব, সব কিছুই মাথা ঠান্ডা করে করতে হবে। আজ তুমিও জেনে রেখো, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও আমি রেহাই দেব না। কারণ আমি সেনাপতি ভীম সিংহ। আমার নিজের কাজ আমাকে নিজেকেই সমাধান করতে হবে। ওই জাফর আলী খান একটা বেঈমানের বাচ্চা, তাই তো তাকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। যেমন করেই হোক এই রূপনগরের সিংহাসন আমার চাই। এই সিংহাসন অপেক্ষা করো, সিংহাসন আমি আসছি, আমি আসছি।
আমার কপালে। স্বামী আমার একা ফেলে পরপরে চলে গেল। এখন আমি এই আবু শিশুকে নিয়ে কেমন করে আমি এই রাজ্য পরিচালনা করব? খোদা তুমি বলে দাও। সর্বনাশ হয়ে গেছে আম্মাজান, সর্বনাশ হয়ে গেছে। এখনই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। কেন, কি হয়েছে বাবা ইব্রাহিম? বেগম সাহেবা, ওই উজির এবং সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করার পরিকল্পনা করছে। হত্যা করে তাদের লাভ? লাভ অনেক। হুজির সাহেব হবেন এই রূপনগরের নবাব, আর সেনাপতি হবেন প্রধান হুজির। এবার চলুন, ওরা হয়তো এক্ষুনি এসে পড়বে। ইব্রাহিম, আমি এই ছোট্ট বয়সে স্বামীর এই গর্জিত সিংহাসন ছেড়ে আমি যে চোরের মতো পালিয়ে যেতে পারবো না। মরতে যদি হয় আমি এখানেই মরবো। আম্মা জান, আপনি তাহলে যাবেন না? না, যাব না। এই রাজমহলের শেষ সম্পদটুকু আপনি নষ্ট করে দিতে চান? আমি তা হতে দেব না। কামালকে যে আমার বাঁচাতে হবে। ওই শয়তান জালিমদের বিরুদ্ধে একদিন আমাদের যে রুখে দাঁড়াতে হবে। ভেঙে দিতে হবে ওদের বিস্তার। এসো ভাই কামাল, আমি তোমাকে মরতে দেব না। তোমাকে নিয়ে আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। না না ইব্রাহিম, তুমি কি বলছো? তুমি আমার এই বুক খালি করে তুমি আমার অবশ্যই কামালকে নিয়ে চলে যাবে? আম্মা জান, বেগম সাহেবা, আজ আপনার কোনো কথাই আমি শুনবো না। বিদায়, বিদায় বেগম সাহেবা, বিদায়। চলো ভাই কামাল, চলো চলো। আমার কামালকে নিয়ে চলে হ্যালো, স্বামী হারা আমার ছোট্ট বাবু শিশু নয়নের মনিটাকে নিয়ে চলে গেল। এখন আমি কে নিয়ে বাঁচবো খোদা? কে নিয়ে বাঁচবো? হত্যা হত্যা, শিশু কমলকে হত্যা, বেগম হত্যা বারুকে হত্যা। এই জাফর আলীকার পথ হবে একেবারে পরিষ্কার। অমল, তুমি কোথায়? তোমাদের জীবনের ছিনিমিনি খেলা এক্ষুনি আমি শেষ করে দেব। না না না, সেনাপতি জাফর আলী খান, তোমার আমার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, তা বাস্তবে কখনোই পূরণ হবে না। বড় নজির সাহেব পালিয়ে গেল বলে ওই বাদির বাচ্চা ইব্রাহিমী নবজাত ওই শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে সেনাপতি জাফর আলী খান। পালিয়ে গেল, পালিয়ে গেল। আশ্চর্য, আমি যেটা ভাবতেই পারছি না, শত শত পাহারাদার থাকতেও কেমন করে ওই শয়তান পালিয়ে গেল? আমিও তো তাই ভাবছি সেনাপতি জাফর আলী খান।
তবে আমাদের একটা কাজ বড় ভুল হয়ে গিয়েছিল জাফর আলী খান। ওই শিশু কামালকে হত্যা করার পরিকল্পনা যখন করেছিলাম, এই তখনই বাদির বাচ্চা ইব্রাহিমকে আমাদের বন্দী করা উচিত ছিল। এই ব্যাপার আপনি নিশ্চিন্ত থাকুন ওজির সাহেব। ওই বেঈমান দুটোকে খুঁজে বের করে ওদেরকে ধরে এনে আপনার সামনে করব আমি নির্মম ভাবে হত্যা। এবার চলো জাফর আলী খান, তাই করতে হবে। যেমন করেই হোক ওই বাদির বাচ্চা ইব্রাহিম ও শিশু কামালকে যতক্ষণ আমি হত্যা করতে না পারবো ততক্ষণ আমার প্রাণের শান্তি নেই। তাই চলুন ওজির সাহেব। তার জীবনে পুত্র কন্যা কিছুই নেই, আমি কেমন করে এই একা একা একঘেয়ে জীবন কেমন করে কাটিয়ে যাব। ও খোদা, তুমি আমার একটি উপায় করে দাও খোদা, তুমি আমার একটু উপায় করে দাও। ওই তো দেখা যায় কদমালি চাষার বাড়ি। হে কদমালি, কদমালি কি বাড়ি আছো কদমালি? কে কে আমাকে এভাবে নিশি রাতে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন। তাই নিশি রাতে এই গরিবের বাড়ি কি মনে করে? এসেছি এই সন্তানটি তোমাকে দান করতে। কি তুমি তাকে নিজের ছেলে বলে অতি যত্নে মানুষ করবে। এই ছেলেটি সারা জীবন তোমারই থাকবে। কি আপনি আপনি আমাকে ছেলে দান করবেন? এ যে আমার পরম সৌভাগ্য। ভাই, কিন্তু তার পরিচয় গোপন রাখবে। এই ছেলে তোমার ছেলে বলে আজ থেকে পরিচয় দেবে। ভাইয়া, তুমি আমাকে ফেলে চলে যাবে? ভাই, আমি তোকে ফেলে চলে যাব না, সেজন্য দুঃখ করো না ভাই। আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। এসো এসো বাবা, আমার কাছে এসো। এবার চলো বাবা, আমরা চলে যাই। চলো চলো। তাই চলো। যে কি হয়ে গেল সেনাপতি জাফর আলী খান, এই যে আমি ভেবে স্থির করতে পারছি না। সেজন্য কোনো চিন্তা করবেন না ওজির সাহেব। যেমনই করে হোক ওই শয়তান দুটোকে আমি হত্যা করবই কি করবই। তার পারবেন না জাফর খা, যে চলে গেছে তাকে যে আর কোনোদিনও ফিরে পাবেন না। তাহলে কি আপনি বলতে চান বেগম সাহেব? বলতে না সেনাপতি সাহেব, আপনাদের যে কাজের প্রতিদান দিতে এসেছি। এর অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেননি, শত চেষ্টা করলো কেউ যে তাকে মারতে পারবে না। শিশু কামাল আজ জল্লাদের হাত থেকে যে মুক্ত,
তাহলে কি আপনি বলতে চান বেগম সাহেবা আমরা ওই শিশু কামালকে হত্যা করার পরিকল্পনা করছি? নিশ্চয়ই নিশ্চয়ই। যদি ইব্রাহিম ঠিক সময়ের মতো না আসতো তাহলে যে আমার কামালকে এই দুনিয়া থেকে যে চির বিদায় নিতে হতো। বেগম সাহেবা, চুপ করো বেঈমান। আজ আমি হারে হারে বুঝে ফেলেছি, তাই ভাবছি এই বেঈমানেদের কি শাস্তি দিতে হয়। শাস্তি? এই সেই শাস্তি অসম্ভব। আপনি সেই শাস্তি চোখে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। এই নবাব মহলের সমস্ত লোকগুলোকে আমি অর্থের বিনিময়ে কিনে ফেলেছি। যদি আপনি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান তাহলে আমাদের অনুগত হয়ে রাজপ্রাসাদে থাকতে হবে। আর যদি রাজি না থাকেন তাহলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কি এত বড় সাহস! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে নাকি আজকে আমাকেই বন্দি করতে চায়? কেউ নেই, আপনার ডাকে কেউ সাড়া দিবে না। প্রহরী, আদেশ করুন। প্রহরী, এই বেগম সাহেবাকে শৃঙ্খলিত করে নিয়ে যাও অন্ধকারে কারাগারে। বেগম সাহেবকে বন্দি করবো আমি? এক্ষণে তাকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। ও খোদা, এই কি লিখেছিল আমার কপালে? এই কি তোমার লেখা? যারা যারা আমার হুকুমের চাকর হয়ে থাকতো আজ নাকি তাদের হাতে আমি বন্দি। খোদা খোদা, তুমি এই নেমক হারামদেরকে বিচার করো। খোদা বিচার করো। শাস্তি? সেই শাস্তি আপনি আর চোখে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। এবার চলে সোজা চলো নজির সাহেব। এবার খুঁজে বের করতে হবে ওই বাদির বাচ্চা ইব্রাহিম ও শিশু কামালকে, আর তাদেরকে খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করে আমি বসবো এই সিংহাসনে। চলো নজির সাহেব। হ্যালো চেক, হ্যালো। আরে কোথায় গেল ছেলেটি? আরে দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে, আর পাচ্ছি না ছেলেটাকে নিয়ে। কাজল, কাজল, তাকে যে স্কুলে ভর্তি করাতে হবে, এই একান্তই প্রয়োজন হয়ে গেছে। আরে কোথায় গেলি বাবা কাজল? কাজল, কাজল। পিতা গো, আমাকে কেন ডেকেছেন? এসো বাবা, আমার কাছে এসো। বাবা, তুমি এখন লেখাপড়া করার উপযুক্ত হয়েছো, তাই
আমার বড় ইচ্ছে আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেব, তোমাকে লেখাপড়া শিখিয়ে এই সমাজের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোমাকে আমি মানুষ করে গড়ে তুলব। হ্যাঁ পিতা, আমারও মন চায় লেখাপড়া শিখতে। চলো বাবা, তোমাকে আমি আজও স্কুলে ভর্তি করে দিব। আচ্ছা চলুন পিতা। চলো বাবা।